ঈদের ছুটি শেষে রাজধানী সহ নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। সড়ক পথে পরিবহনের চাপ বাড়লেও এখনো যানজট শুরু হয়নি। ফেরি পারাপারের সময় ঘাটে কোনো অস্বস্তির অভিযোগ করেননি যাত্রীরা। তবে কোনো কোনো পরিবহনের ঈদের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কাজে ফেরার যাত্রার শুরুতে উত্তরের প্রবেশদ্বার হাটিকুমরুলে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের চাপ। সকালের দিকে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে পরিবহনের চাপ। দূরপাল্লার বাসে সিট পেতে কাউন্টারগুলোতে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের অভিযোগ, ঈদের ছুটিকে সুযোগ বানিয়ে বহু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। ছুটি অল্প কয়েকদিন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরো ধরুন এই রাস্তাঘাটের ভাড়ার বিষয়টা। ঘর ফেরা মানুষ যে ভোগান্তি নিয়ে বাসায় আসছিল এবং তাদের যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা আর কি। এখানে সুষ্ঠু কোনো তদারকি নাই আর কি। গাড়ি ঘোড়া তো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, ভাড়া বেশি। আসার সময় সেম পরিস্থিতি, কোনো গাড়ি পাওয়া যায় না, পাওয়া গেলে ভাড়া দ্বিগুণ, যাওয়ার সময় সেম পজিশন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। আমরা ভাড়া মোতাবেক আমরা টিকিট বিক্রি করতেছি। আর এখন যেগুলা আছে নরমালি বাজার এখন মোটামুটি সাধারণ আছে আর কি। রোডে এখন চাপ কোনো তেমন কিছু নাই, মোটামুটি বিকেলের দিকে চাপটা বাড়বে। রোববার ভোর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান তারা। নিরাপদে আসছি, ঘাটও কোনো গোলযোগ নাই। অনেক ভালোভাবে আসতে পারছি এখানে এই পর্যন্ত। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটেও ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করছে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ। শনিবার ভোর থেকে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ভোগান্তি হয়নি। শাকিলা সিথি, ৭১। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সড়কের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? কাজে ফেরা মানুষের চাপ কেমন রয়েছে এবং প্রশাসনের কি তৎপরতা দেখছেন? ঢাকা রিচা মহাসড়কে এখনো পর্যন্ত তেমন চাপ বাড়েনি, কারণ এটা আসলে শিল্প অধ্যুষিত এলাকা। এই কারণে এই পুরো সপ্তাহে আসলে এখানকার শিল্প কারখানা যেগুলো আছে, বিশেষ করে গার্মেন্টস, এগুলো বন্ধ থাকবে। সামনের সপ্তাহ থেকে আসলে এই অঞ্চলে ঘরে ফেরা মানুষ, এই অঞ্চলে মানুষ যারা আছে তারা আসলে ফিরতে শুরু করবে, তখন মহাসড়কের চাপটা বাড়বে। তবে অন্যান্য চাকরিজীবী যারা আছেন তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাত্র একজন কিন্তু গাড়ি থেকে নামলেন, তিনি উত্তরের হয়তো কোনো একটি জেলা থেকে এসেছেন, বাসা থেকে জিনিসপত্র নিয়ে এসেছেন। তো এরকম আসলে অল্প পরিমাণে আসলে মানুষজন আসছেন। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি যে হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ি থেমেছে, যেখান থেকে যাত্রী নামছে। তো এরকম ভাবে আসলে খুব অল্প পরিমাণে এখন এই অঞ্চলে মানুষ আসছেন ঈদে ঘরে ফেরা, ঈদে বাড়ি থেকে কর্মস্থলে যারা ফিরছেন। এর পাশাপাশি যদি বলি নবীনগর বা আশুলিয়া বাইপাল এই অঞ্চল বা এই অঞ্চলটাতে, এই অঞ্চলের চিত্রটা প্রায় একই রকম। মহাসড়কে ভোগান্তির কোনো চিত্র নেই এবং যানবাহনে কিন্তু মহাসড়ক এখনো পর্যন্ত কম। বলা যায় ঢাকার এই অঞ্চলের যে স্থানীয় যে যানবাহন, লোকাল যানবাহন, এগুলো কিন্তু এখন উত্তরবঙ্গে চলে গেছে যাত্রী আনা যাবে, যার কারণে এই অঞ্চলে রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনেকটাই ফাঁকা বলা যায়। তো আর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু মহাসড়কে আছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য কিন্তু মহাসড়কে মোতায়েন করা আছে। গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ড আছে মুন্নি। রায়ান বিনামিন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিনামিন যুক্ত ছিলেন। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ শেষে নৌপথে কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। রবিবার থেকেই রাজধানীর রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে ৩ নম্বর, ৪ নম্বর ও ৭ নম্বর ঘাট যাত্রী ও যানবাহনে পূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি ফেরিঘাটে দূরপাল্লার বাসগুলো আসার পর বাস থেকে নেমে যাত্রীরা পায়ে হেঁটে ফেরিতে উঠছেন। একই চিত্র লঞ্চ ঘাটেও মুহূর্তেই যাত্রীতে ভরে যাচ্ছে লঞ্চগুলো। অনেক লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন দেখা গেছে। দৌলতদিয়া ঘাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ঘাটে কি পরিস্থিতি দেখছেন? কোনো অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা? যাত্রীরা কি বলছেন?
মুন্নি, আপনি জানেন দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নৌরুট এই দৌলতদিয়া এবং পাটুরিয়া। দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়। ঈদে কিন্তু সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েক গুণে। আপনি জানেন যে ঈদের আগে কর্মস্থল থেকে যারা ঈদ নারীর টানে ঈদ করতে দেশের বাড়িতে এসেছিল তারা কিন্তু টানা 5 দিনের ঈদের আজকে পঞ্চম দিন, 5 দিন পর তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমরা গতকালকে সারাদিন দেখেছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট ব্যবহার করে মানুষ কিন্তু কর্মস্থলে ফিরেছে। একই চিত্র কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি। মুন্নি, আপনি জানেন যে দৌলতদিয়াতে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে 3, 4 এবং 7, 3টি ঘাট দিয়ে কিন্তু পারাপার অব্যাহত রয়েছে। এই 3টি ঘাট এক এক সময় কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু লোডিং আনলোডিং করা হয়। ঠিক এই মুহূর্তে দৌলতদিয়ার কিন্তু 3 এবং 4 নম্বর ঘাট ফেরি লোডিং করা হচ্ছে। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া 7 নম্বর ঘাটে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি দৌলতদিয়া ঘাটে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী ও যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েছে। এই 7 নম্বর ঘাটটিতে কিন্তু ঠিক এই মুহূর্তে 3টি ফেরি দাঁড়িয়ে আছে। 3টি ফেরি কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য তারা কিন্তু সিরিয়ালে রয়েছে। 3 এবং 4 নম্বর ঘাট থেকে ফেরিগুলো ছেড়ে গেলে এই 7 নম্বর ঘাট থেকে ফেরিগুলোকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মুন্নি, আপনি জানেন যে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটের গত 25শে মার্চ একটি ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। ঈদ উল ফিতরের ঈদ যাত্রা পারাপার শেষ করার সময় কিন্তু সেই দুর্ঘটনায় আমরা দেখেছি 26 জনের প্রাণহানির ঘটনা ঘটে। যে কারণে এই বছর কিন্তু ঈদ উল আজহায় যাতে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কিন্তু ঘাট কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে এবং তারা কিন্তু ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করে। যে কারণে কিন্তু ঘাট এলাকায় আমরা দেখেছি যে প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সবসময় নজরদারিতে রেখেছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 17টি ফেরি দিয়ে কিন্তু পারাপার করা হচ্ছে। মুন্নি, মেহেদী হাসান সঙ্গেই থাকবেন। দর্শক, ঈদের আনন্দে শেষে নৌপথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ এবং তাদের পরিবারের সদস্যরা। এই বিষয়ে খবরাখবর নিয়ে দৌলতদিয়া থেকে মেহেদী হাসান যুক্ত ছিলেন। রেলপথেও ফিরছেন কর্মজীবী মানুষ। এতে রেল স্টেশনগুলোতে ভিড় বেড়েছে। কর্মস্থলে যোগ দিতে জামালপুর ঢাকার রেলপথের সব ট্রেনে এখন উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ছাদে উঠছেন। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল কমিউটার সহ আন্তনগর ট্রেনগুলোতে ভিড় বেড়েছে। এদিকে ঝুঁকি এড়াতে জামালপুর জংশন রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য মাইকিং করা হচ্ছে। ট্রেনের খবর জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আজ ট্রেনে মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অব্যবস্থাপনা কি আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ মুন্নি। জামালপুর এই রেলওয়ে জংশন স্টেশন থেকে মূলত 6টি আন্তনগর, একটি কমিউটার এবং একটি লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই যে জামালপুর যে রেল লাইন, জামালপুরের যে ট্রেন ব্যবস্থাপনা সেটি কিন্তু অনেক প্রাচীন এবং এই জামালপুর রেলের মাধ্যমে শুধু জামালপুর জেলাবাসী নয়, এখান থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ এবং শেরপুরের মানুষরা কিন্তু এই রেলপথ ব্যবহার করে। এই যে বিপুল পরিমাণ মানুষের যে যোগাযোগের মাধ্যম জামালপুর রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে অব্যবস্থাপনা খুব বেশি নেই, কিন্তু এখানে মানুষের যে সবচেয়ে বড় দুর্ভোগ যেটি সেটি হচ্ছে ট্রেনের যে টিকিট সেটি। কারণ এখানে এই যে বিপুল সংখ্যক যে যাত্রী তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে টিকিট সেটি কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না। কারণ যে মানুষ এই পথে চলাচল করে তার 3 গুণের বেশি যাত্রী কিন্তু এই লাইনে রয়েছেন। এই মানুষদের বিপুল সংখ্যক মানুষের যে টিকিটের চাহিদা সেটি কিন্তু এই স্টেশন থেকে পূরণ করা সম্ভব নয়। কিন্তু যাত্রীদের একটি দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তারা যদিও স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে পারেন না, অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা যায় না, কিন্তু দ্বিগুণ দামে বা 3 গুণ দামে সেই টিকিট তারা কিন্তু ব্রেকে সংগ্রহ করতে পারেন। এই যে যাত্রীদের যে অভিযোগ সেটির বিষয়ে রেলওয়ে, পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নানান। আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আরও জানবো রেলপথে ফিরছেন কর্মজীবী মানুষ, এ বিষয়ে খবরাখবর নিয়ে জামালপুর থেকে আনসারি সুমন যুক্ত ছিলেন।
দেড় মাসের মাথায় আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। দেশে ভোক্তা পর্যায়ে অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা করে বাড়ানো হয়। নতুন করে নির্ধারিত এই বিক্রয় মূল্য কার্যকর হচ্ছে আজ থেকে। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে, তবে অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে 5 টাকা করে। নতুন দাম অনুযায়ী এখন প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা এবং কেরোসিন 135 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত 19 এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার 115 টাকা, অকটেন 140 টাকা ও পেট্রোল 135 টাকায় বিক্রি হচ্ছিল। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসা হত্যা মামলায় 4 গঠনের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে আজ। গত 24 মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালত এ শুনানির তারিখ নির্ধারণ করেন। শুনানিতে মামলায় গ্রেপ্তার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এরপর ধারাবাহিকভাবে মামলার সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুত বিচার শেষ করে রায়ের প্রত্যাশা করা হচ্ছে। মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। 15 জুন পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি বাতিল করেছে সরকার। ফলে মামলার কার্যক্রম এই সময়ই চলবে। গত 19 মে রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামত মিলেছে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার, এমনটা জানিয়েছে আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার ঝিনাইদহের শৈলকুপায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন তারা অপেক্ষায় আছেন। মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন বিষয়ে যেসব সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান। বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। দেশে সবশেষ 24 ঘন্টায় হাম ও উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন 1377 জন। এদিকে হামে আক্রান্ত জটিল রোগী ছাড়া ডিএনসিসি হাসপাতালে ভর্তি নেওয়ার অভিযোগ তুলেছেন 6 জনরা। এছাড়া বড়দের ওয়ার্ডে শয্যা সংকট থাকায় সেখানেও ভর্তি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। তবে চিকিৎসকরা বলছেন সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়া হচ্ছে। মামুন হোসাইনের প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা 36 বছর বয়সী বাবুল প্রায় 10 দিন ধরে হামে আক্রান্ত। স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। 6-7টা ইঞ্জেকশন করছে ওরা, তখন ওরা ওখান থেকে রিলিজ করে দিছে। রিলিজ করে দেওয়ার পরে আমি ডাইরেক্ট ঢাকা চলে এসেছি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাতিয়ার বাবুলকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে গিয়ে তাকে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ স্বজনদের। হাসপাতালে ওরা বলছে যে আমাদের এখানে এখন রোগী বুকিং সিট নেই, আপাতত আমি আপনাকে একটা স্লিপ দিই, স্লিপের মাধ্যমে ওষুধ লিখে দিই, ওষুধটা খাই দেখেন কি অবস্থা। আমি বললাম যে স্যার দেখেন আমার রুগী একেবারে অসুস্থ, আমি তো দক্ষিণ হাতিয়ার থেকে আসছি, এখন এই রুগী নিয়ে আমি কই যাবো, এ বলে আপনি আসরের পর দিয়ে আসিয়ে যোগাযোগ করিয়েন। সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন হামে আক্রান্ত রোগীরা। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও সংক্রমণ বাড়ছে। আমি চিকিৎসা করেছি আপনার মাতোয়াইল মা শিশু হসপিটাল, ওইখান থেকে বললো যে এখানে একটু দেখানোর জন্য, তো এই জন্য এখানে নিয়ে আসলাম। তা আমরা গরিব মানুষ কোথায় যাব বলেন? আজকে 3টা মাস যাবত দৌড়াইতেছে। আমার মেয়ে আক্রান্ত ছিল গত 10 তারিখে, মনে করেন এই শিশু মেলায়, কিন্তু বালয়ান বন্ধু সুস্থ হয় না, আবার এটা নিয়ে বেরোতে হবে। কারণ এই দুজন মা আর বোনের চিকিৎসা করছে, এখন আবার এই বোনের অসুস্থ। এদিকে চিকিৎসকেরা বলছেন আক্রান্ত সবার জন্যই ডেডিকেটেড ব্যবস্থাপনায় চিকিৎসা চলছে। হামের রোগী যে ফ্লোরটা আছে সেখানে আমার একটা নির্দিষ্ট বেড সংখ্যা আছে, তার বাইরে চলে গেলে আমরা ফ্লোরে দিচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লোরে জায়গা আছে, যতটুকুন জায়গা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 600-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মামুন হুসাইন, ৭১, ঢাকা। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়ে জঙ্গল সলিমপুরের র্যাব ও পুলিশের ক্যাম্প ভেঙেছে তাদের চিহ্নিত করা হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকা দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, এই এলাকা বিচ্ছিন্ন সন্ত্রাসীদের জনপদ হতে দেয়া হবে না। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকেই ৩,১০০ একরের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন কেন্দ্র করে জঙ্গল সলিমপুর জুড়ে এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30টায় আলীনগরে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানান, এই জনপদ আর সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। এখানকার সড়ক উন্নয়ন করে সীতাকুণ্ড চট্টগ্রাম শহর হাটহাজারী সড়কের সঙ্গে যুক্ত করা হবে। সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারির সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, এলাকায় যারা দীর্ঘদিন বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হবে না। কেউ যদি উচ্ছেদের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তবে তা আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেইটা একটা ল্যান্ডের মধ্যে বা ইজদি লিঙ্কের আশেপাশে যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুরের বাসিন্দারা জানান, তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা চান। আমাদের শান্তি মতো আমাদের থাকতে পারি, যে আমরা গরিব দুঃখী, আমরা কোথায় যাব? বর্তমানে সরকার যেহেতু আমাদের নিরাপত্তা দিছে, কিন্তু নিরাপত্তা হয় নাই, আমাদের নির্যাতনের শিকার হয়েছি আমরা। যেহেতু আমরা কষ্ট করে জায়গাটা নিয়েছি, গরিব মানুষ আমরা, তো আমরা চাইতেছি মানে কি আমরা ফ্যামিলি নিয়ে সবাই মানে কি শান্তিপূর্ণ থাকতে চাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনের এক সপ্তাহ আগে জঙ্গল সলিমপুরের নবনির্মিত র্যাব ও পুলিশের ক্যাম্পে ভারী অস্ত্র দিয়ে হামলা এবং বুলডোজার চালিয়ে ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুর ঘিরে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির পর সেখানে একটি আধুনিক কারাগারের পাশাপাশি 2টি পুলিশ একাডেমি নির্মাণ করা হবে। দুর্গম পাহাড়ি এই অঞ্চল নিয়ে নতুন মাস্টার প্ল্যান করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম শহর লাগোয়া সীতাকুণ্ডের পাহাড়ি দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর একসময় কার্যত অঘোষিত নিষিদ্ধ অঞ্চল ছিল। এলাকার লোকজনের ভাষায় এলাকাটি ছিল রাষ্ট্রের ভেতর যেন আরেকটি আলাদা রাষ্ট্র, ছিল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে। এ অবস্থা থেকে জঙ্গল সলিমপুর উদ্ধার করে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। এখানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নতুন পুলিশের একটি এলিট ফোর্স ও একটি সাধারণ ফোর্স একাডেমি তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে এই পুলিশ একাডেমি ছাড়াও পুলিশের বিভিন্ন বিশেষায়িত সংস্থা এবং অন্যান্য কিছু সরকারি সংস্থারও ট্রেনিং সেন্টার, ট্রেনিং স্কুল এবং বিভিন্ন স্থাপনা হওয়ার পরিকল্পনা আছে বলে আমি জানি। এছাড়া নির্মাণ করা হবে প্রশিক্ষণ কেন্দ্র ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এলাকার 1.5 লাখ বাসিন্দার জীবনমান উন্নয়নেও নেওয়া হচ্ছে বেশ কটি প্রকল্প। এসব প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মূলত এই রাস্তা এবং এই 2টি পার্মানেন্ট ক্যাম্প স্থাপন করার পর তারপরে আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো, আমাদের যে বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা, বিশেষ করে জেলখানা, অন্যান্য ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনী, তাদের যে ডিমান্ড আছে, তাদেরও বিভিন্ন ওখানে তাদের একটা স্থাপনার ডিমান্ড আছে, যে বিষয়গুলো আছে পরিসংখ্যান ডিপার্টমেন্ট, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী মুক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই সাম্রাজ্য তাদের যে বিরাট একটা ইন্টারেস্টের যে ভাটা পড়েছে বা সেত
পড়েছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আসার কারণে। তো এটা তারা একটা মুখিয়ে ছিল যে কোনো একটা সময় তারা এটার ব্যাপারে কোনো কাউন্টার কোনো কিছু করবে, তো ওইটা থেকেই করা। কিন্তু এটা আসলে তার তো টেকার সুযোগ নাই। তখন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বা দেশের ভিতরে দেশ থাকবে আর আমরা ওই বসে থাকবো? আমরা এখানকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এই জনপদের শান্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের যা যা করণীয় আমরা তো করব। জঙ্গল সলিমপুরে 2টি মেগা পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ করা গেলে পুলিশের দক্ষতা বাড়বে আর আধুনিক পুলিশিং ব্যবস্থায় নতুন দিগন্ত খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। মন্দার মধ্য দিয়ে শেষ হলো এবছরের কোরবানির চামড়ার বেচাকেনা। অর্থ সংকট ও নানামুখী অব্যবস্থাপনায় এবার চামড়া সংগ্রহ কমেছে 10 থেকে 15%। এমন দাবি আড়ত মালিকদের। তাদের প্রত্যাশা, লবণজাত চামড়ার সরকার নির্ধারিত মূল্যই পাবেন তারা। ট্যানারি মালিকরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় সঠিক ব্যবস্থাপনা ও মান নিশ্চিত করতে না পারলে এই শিল্পের মন্দা ভাব কাটবে না। মেজবা হাসানের রিপোর্ট। কুরবানি ঈদ এলেই সাভারের আমিন বাজারের এই হাট জমে ওঠে চামড়া বেচা কেনায়। প্রতি বছর 15 থেকে 20 হাজার চামড়া বেচা কেনা হয় এই হাটে, তবে এবার তা নেমে এসেছে অর্ধেকে। পুরন ঢাকার পোস্তার চিত্র একই। প্রতি বছর এই পট্টিতে 90 লাখেরও বেশি চামড়া লবণজাত করা হয়। এবার সেটি নামিয়ে লক্ষ্যমাত্রা করা হয়েছিল 75 লাখ। তাও পূরণ করতে বেগ পেতে হয়েছে আড়তদারদের। লেবার সংকটের কারণে আমরা পর্যাপ্ত লবণ দিতে পারি না, কারণ লেবার দিয়ে একটা ক্যারি করে নিয়ে আসবে, আমার ঘরে ফেলবে বা লবণ লাগবে, ওই লোকগুলি পাওয়া যায় না। এটার ভিতরে ডবল টাকা দিয়েও এদেরকে পাওয়া মুশকিল হয়ে গেছে। গতবার থেকে একটু কম হয়েছে। কম হচ্ছে, গরু কোরবানি যতটুকু সম্ভব কম হয়েছে। গতবার মনে করেন 1000 এবারে একেবারে অবস্থা ভালো না, তো 1500-1600 মাল আমার এক কোম্পানি লিচে। মূলত কুরবানির দিন থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলে কাঁচা চামড়া বেচাকেনা। এরপর লবণজাত করে 3 থেকে 4 দিন আড়তে সংগ্রহ করেন ব্যবসায়ীরা। পরে ট্যানারির মাধ্যমে ব্যবহার ও রপ্তানি উপযোগী করা হয় এসব চামড়া। আড়ত মালিকদের প্রত্যাশা, সরকারি নির্ধারিত মূল্যই পাবেন তারা। গতবার সাথে যদি কম্পেয়ার করবেন তাহলে 10 থেকে 15% চামড়া আমদানি কমে গিয়েছে আমাদের। সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি কিনি হয়েছিল, কিছুটা পরে গিয়ে কমে গিয়েছে 12টা 1টার পরে। এটা ধরেন চামড়ার কোয়ালিটি, কালারের ব্যাপার আছে, এই কারণে এগুলি দেখার পরে এগুলি কমে গিয়েছিল। কিন্তু পরে যা সন্ধ্যার পরে তো আরও জানেন যে ট্রাকের লাইন টাইন হয়, একটু বাইরে থেকে চামড়া আসার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আরও বেশি কমে যায়। দিনেই ঠিক থাকে বাজারটা বেসিক্যালি। ট্যানারি মালিকরা বলছেন, সাভারের চামড়া শিল্প নগরী পুরোপুরি পরিবেশ বান্ধব না হয় প্রভাব পড়েছে চামড়ার বাজারে। ইউরোপ ও আমেরিকার ব্র্যান্ডগুলোর কাছে সরাসরি বড় মূল্যের চামড়া রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, যার কারণে এই শিল্পের মন্দাভাব কাটছেই না। আমাদেরও অনেক চামড়া নষ্ট হয়েছে। যেখানে আমার লক্ষ্য ছিল যে আমি ঈদের দিন রাতে চামড়া কিনবো 50,000, সেখানে আমি কিন্তু চামড়া কিনতে পেরেছি 30,000। এই যে তাদের যানজটের কারণে আমরা কিন্তু চামড়াগুলো সংগ্রহ করতে পারিনি। প্রতি বছর গড়ে 1.24 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হয়। এটি দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 2.37%। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। ময়মনসিংহে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর চামড়ার হাট। ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের অনুপস্থিতিতে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া কিনে লবণ দিয়ে সংরক্ষণ করলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। আড়তদারদের অভিযোগ, মৌসুমি ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়া মজুত করে রেখেছে। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা দুর্গাপুর উপজেলা দাওকান্দা থেকে 37টি কোরবানির পশুর চামড়া নিয়ে রবিবার শম্ভুগঞ্জ হাটে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সিদ্দিক মীর। কিন্তু হাটে ট্যানারি মালিক বা বড় ক্রেতা না আসায় চামড়া বিক্রি করতে পারছেন না। ঈদের দিন ও পরের কয়েকদিন যারা চামড়া সংগ্রহ করেছেন তারাও এখন লোকসানের শঙ্কায়। বিক্রি না হওয়ায় লবণ দিয়ে স্তূপ করে রাখা হয়েছে হাজার হাজার চামড়া। শনিবার নির্ধারিত হাটেও ট্যানারি মালিকদের কেউ না আসায় বেচাকেনা হয়নি। আগামী শনিবারের হাটের দিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। আমার 37টা চামড়া, অল্প কয়টা চামড়া লিয়েছি আমি করতে হইলে আমার জীবনটা বাঁচবো। ট্যানারি আসায় নির্ভর করে চামড়া কিনছি। স্যারা আসলে আমরা কত কিছু নামানো, এরা যদি না আসে তো আমরা লস হয়ে যাবে। ওই সরকারের যে রেট দিছে ওই উচিত দাম দিয়া যদি নে
আমাদের জান্ডা বাঁচবো। গত বছর আমরা অনেক মার খেয়েছি। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে ট্যানারি মালিকদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা চামড়া মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। হুজুর যারা আমাদের লবণ দেয় হুজুর ওনারা তো চামড়ার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা লবণ দেয়, তারা চামড়ার সাথে সাথে লবণ বিক্রি করে দেয় খোলা বাজারে। আমরা আমরা যারা চামড়ার সাথে জড়িত, যদি এই সহযোগিতা আমরা পাই তাহলে আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। শম্ভুগঞ্জ হাটের ইজারাদার বলছেন, বৃহত্তর ময়মনসিংহের পাশাপাশি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ থেকেও বিপুল পরিমাণ চামড়া এই হাটে আসে। আগামী শনিবারের হাটে লবণযুক্ত লক্ষাধিক চামড়া উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইল, নেত্রকোনা, আপনার এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাটি অঞ্চল, ওইসব সমস্ত চামড়া এই সমজ বাজারে আসে। সমজ বাজার একটা বৃহত্তর বাজার। সরকার ঢাকার বাইরে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে, যা গত বছরের তুলনায় ২ টাকা বেশি। তবে মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, বাস্তবে সেই দামে চামড়া বেচাকেনা হয়নি। শাকিলা শম্পা, একাত্তর। সাভার চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়ার বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে। অন্যদিকে ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে ধলেশ্বরী নদীর তীরে। সেখানে নদীর পানিতে সরাসরি মিশছে বর্জ্য ও তার তরল। ট্যানারি মালিকরা জানালেন, সরকারি প্রতিষ্ঠান বিসিকের তদারকি তেমন নেই। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদে পশুর চামড়া কেনার পর সেগুলো থেকে লেজ, শিং, কানসহ অপ্রয়োজনীয় অংশ কেটে আলাদা করছেন শ্রমিকরা। অথচ অপ্রয়োজনীয় এই অংশগুলো এবং বর্জ্য ঠিকমতো ডাম্পিং স্টেশনে ফেলা হচ্ছে কিনা সেই নজরদারিতে নেই কেউই। মানে অপ্রয়োজনীয় এটাকে কাইটা ফালাই দিতেছি, আর যেটা প্রয়োজনীয় এটা তো আছেই। সরকারি উদ্যোগ কোনো কর্মকর্তা থাকতো এগুলো তাইতারাশ করার জন্য কিংবা পরিবেশ ভালো রাখার জন্য, তাহলে এগুলো আপনারা আসে দেখতেন না। আর কাজের চাপ বেশি, এই জন্য যেখান থেকে পারে ওইখান থেকে ফালাই যায়। ট্যানারি মালিকরা বলছেন, এই কাজের জন্য তারা শ্রমিকদের নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করেন। প্রতি পিকআপ আমরা ১২০০ টাকা করে দিই ওদেরকে, ওরা সেফটি নিয়ে পালনের কথা, কন্ট্রাক্ট। এরপরে ওরা কোন জায়গায় ফেলছে এটা তার আমরা জানি না, সেফটিতে ফেলছে না কোথায় রাখছে। যদি কোনো মালিক, কোনো ট্যানারি মালিক অথবা যে কেউ রাস্তার মধ্যে এগুলা ফালায়, তাকে সতর্ক করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা বিসিকের দায়িত্ব ছিল। খোঁজ নিয়ে দেখা যায় বর্জ্যগুলো ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীর পাশে তৈরি করা বিসিকেট ডাম্পিং স্টেশনে। ট্যানারি থেকে বের করে হাউস আছে, হাউসের ভিতরে পলায় হাউস করা আছে, বিসিকের থেকে হাউস করা দিয়েছে। বিসিক অফিস নদীর পাশে ডাম্পিং করছে, আমাদেরকে ওখানে ময়লা পালার জন্য হুকুম করছে, আমরা পালাইতেছি। পরিবেশ দূষিত, আর যদি আলাদা এক জায়গায় ফেলাতো তাহলে জিনিসটা ভালো হতে পারে। এছাড়াও শিল্পনগরীর পথে প্রান্তরে পড়ে থাকতে দেখা গেছে পশুর বর্জ্য ও ফেলে দেওয়া চামড়া। আমি মনে করি যে সার্বিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট নই। বিসি কিন্তু প্রত্যেক বছর আমাদের থেকে 10% সার্ভিস চার্জ নিচ্ছে, কিন্তু সেইভাবে আমরা কিন্তু সার্ভিস পাচ্ছি না। তবে বিসিকের দায়িত্বরত কর্মকর্তার দাবি, শিল্পনগরীর কোথাও চামড়ার বর্জ্য ফেলা হচ্ছে না। কাঁচা চামড়ার টুকরো বা কাঁচা চামড়ার ট্রিমিং রয়েছে, সেটা এই বছর আমরা JW এনিমেল প্রোটিন নামক একটি কোম্পানিকে প্রদান করতেছি। গতকালও তারা প্রায় 200 টন বজ্র নিয়েছে। এখানে 145 টনেরই, যে 100 টনেরই রাস্তাঘাটের সামনে রেখেছে, সেগুলো আমরা পরিষ্কারের ব্যবস্থা করেছি। তাদের কি ধরনের নির্দেশনা দেওয়া নেই যে রাস্তাঘাটে পড়ে থাকবে। দেশে কোরবানির পশুর প্রায় 80 লাখ চামড়া প্রক্রিয়াজাতকরণ হয় হেমায়তপুরে, আর এসব চামড়া থেকে বর্জ্য তৈরি হয় কয়েক লাখ টন। ট্যানারের বর্জ্য কোথায় ফেলতে হবে সে নির্দেশনা দিয়ে বিসিক খালাস। ঈদের বন্ধে কর্মকর্তারা ছুটিতে, তাই নেই কোনো নজরদারি। আর এই সুযোগে পরিচ্ছন্ন কর্মীরা যথাযথ ফেলছেন ময়লা এবং ট্যানারিগুলোর সামনে পড়ে আছে চামড়ার উচ্ছিষ্ট। জাহিদুল ইসলাম, ৭১, হেমায়তপুর চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা। খুলনা সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে নিহত 2 শিশুর বাবা মাসুম ব্যাপারী। তার দাবি, অভিযুক্ত তার সাবেক স্ত্রী ফাতেমা ও দ্বিতীয় স্বামী রফিকুল নেশাগ্রস্ত। আর প্রতিবেশী ও স্বজনরা জানান, নিহত নানি, বেবি বেগম ও বড় নাতি শামীমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো অভিযুক্ত রফিকুলের। এদিকে পুলিশ জানায়, রফিকুলকে ধরতে একাধিক টিম কাজ করছে। রাজু হালদারের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল থেকেই খুলনার সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লায় ভিড়, শোক এবং আতঙ্ক সেখানে। এই মহল্লার একটি ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় নানি বেবি বেগম, তার 2 নাতি, 14 বছরের শামীম ও 4 বছরের মুস্তাকিমের মৃতদেহ উদ্ধার হয়।
প্রতিবেশী ও স্বজনরা জানান, বেবি বেগমের সঙ্গে তার মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের বনিবনা ছিল না। প্রায় তাদের ঝগড়া হতো। নিহত শামীমের সঙ্গেও ঝগড়া হতো রফিকুলের। বৃহস্পতিবারের দিন এই বাচ্চা দুটো এবং ওই যে কাকি মারা গেছে, উনি এই মহল্লার ভিতরে সব জায়গা দিয়ে গোশ খুঁটিছে। আসরের নামাজের পরের থেকে ওনাদের আর আমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। যদি সে যদি জড়িত না থাকে সমস্ত মানুষের কাছে জানাবে, খোঁজ করবে এলাকায় পাড়ায় পাড়ায় সব জায়গায়, কি তাই না? যে আমার বাচ্চারা গেছে বা আমার মারে খুঁজে পাচ্ছি না, বা হয়তো কোনো আত্মীয় বাড়ি বেড়াতে গেছে, আমার না জানায়, আসে না এরকম, সে তো কিছুই করেনি। তার মানে কি নীরবতা কি বোঝায়? আমারে বললো যে বাবা একটু 3 লাইনে ফোন দিয়ে দাও। আমি জিজ্ঞাসা করলাম যে কি কারণে ফোন দেবো। বলতেছে আমার বোনটা 3 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, আর ও যে রুমে থাকে সেই রুম থেকে গন্ধ বেরোচ্ছে এবং বাইরের থেকে তালা দেওয়া। 3 হত্যার ঘটনায় শিশু দুটির বাবা মাসুম ব্যাপারী রফিকুলকে মূল আসামি ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন, সাবেক স্ত্রী ও তার দ্বিতীয় স্বামী দুজনেই নেশাগ্রস্ত ছিল। রফিকুল পেশায় ট্রাক চালক। আমি ঈদের দিন সকালবেলা আমি আমার সন্তানকে আমি মাংস দিয়ে গেছি, আমি খাইনি। আমার বললো বাবা তুমি আমার সাথে একটু দুপুরে খাও, আমি খাইনি। ওই আমার সাথে শেষ কথা। সহকারী পুলিশ কমিশনার হুমায়ুন জানান, অভিযুক্ত রফিকুলকে ধরতে একাধিক টিম কাজ করছে। এছাড়া ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে দেখেছে কিনা এটা এখনো আমাদের কাছে বলেনি স্পষ্ট করে। দ্বিতীয়ত হচ্ছে সে তার বক্তব্য হচ্ছে যে সে ঘরে শুয়েছিল, এমন ঘুমোইছে যে কি হয়েছে সে টের পায়নি। প্রায় 4 বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2 সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গেই বসবাস করছিল। মনিরা কাজুরি, ৭১। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও শিবগঞ্জে পানিতে ডুবে 2 চাচাতো ভাইসহ 3 শিশুর মৃত্যু হয়েছে। রবিবার এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে নামে 2 চাচাতো ভাই সাফি ও জুবায়ের। এ সময় সাফি তলিয়ে গেলে তাকে বাঁচাতে যায় জুবায়ের, কিন্তু দুজনেই তলিয়ে যায়। পরে আশেপাশের মানুষ তাদের মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে নাচলের টাকাহারায় নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে মারা গেছে 2 বছর বয়সী শিশু আসমাউল হোসেন। বাগেরহাটের রামপালে দুর্বৃত্তদের হামলায় ইকলাস গাজী নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় এই হামলায় এ ঘটনা ঘটে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব আল রশিদ জানান, ইকলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসেছিল। এ সময় পাশের গ্রামের মাহবুবুর রহমান শিকদার তাকে অতর্কিত হামলা চালিয়ে কিল, চর ও ঘুষি মারে। এতে ইকলাস গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইকলাসের মৃতদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। রবিবার 7 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 12 জন। এদের মধ্যে নেত্রকোনায় বাস চাপায় অটোরিকশার 4 যাত্রী, চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন, যশোরে 2 জন এবং টাঙ্গাইল ও দিনাজপুর, গাইবান্ধা এবং কুষ্টিয়ায় 1 জন করে নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। রবিবার দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের 40 বাইপাস মোড়ে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মা নূরজাহান বেগম ও তার 2 মেয়ে স্মৃতি আক্তার ও ইতি আক্তার। আর হাসপাতালে নেয়ার পথে মারা যান অটো চালক রেহান উদ্দিন। দুর্ঘটনায় আহত 2 জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ হাসপাতালে। এদিকে যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। চাঁদপুর রায়পুর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ জোহা। আহত হন আরেকজন। আর হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মারা গেছেন বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি। এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক, দিনাজপুরে চেরাকপুরে 1 জন, গাইবান্ধার পলাশবাড়িতে বাস খাদে পড়ে 1 জন এবং কুষ্টিয়ার মিরপুরে 2 বাসের সংঘর্ষে এনজিও কর্মী জিয়া হক নিহত হয়েছেন। প্রবাসীদের নানা ধরনের সমস্যার দ্রুত সমাধানের জন্য একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান প্রবাসী ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার সিলেটের 71 টেলিভিশন কার্যালয় পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, পাসপোর্ট নবায়নের জটিলতা, কারাবন্দী বাংলাদেশিদের সমস্যা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং মরদেহ দেশে ফেরত আনার মতো বিষয়গুলি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে কাজ চলছে। প্রবাসীদের কাছ থেকে পাওয়া আবেদন ও অভিযোগ দ্রুত যাচাই করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের
চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী আরও বলেন, সরকারের বিচক্ষণতার কারণে 2 ঈদের আগে বেতন ভাতার জন্য শ্রমিকদের কোনো আন্দোলন হয়নি। এটি সরকারের সফলতা। অলরেডি আমরা একটা মনিটরিং সেল করেছি। আমরা সঙ্গে সঙ্গে থার্ড পার্টি অ্যাড্রেস দিয়ে এগুলা আমরা দ্রুত গতিতে আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় সবার সমন্বয়ে আমরা কাজগুলো করতেছি। ইতিমধ্যে তো প্রায় অনেক লাশ, প্রায় মনে হয় শখানিক লাশ হয়ে যাবে ইন টোটাল ইতিমধ্যে সারা বাংলাদেশে। আমরা এখনও অব্যাহত রয়েছে, পাইপলাইনে রয়েছে, কারণ ওইখানে ডেড বডি আনতে গেলে ওই দেশের প্রসেস মেনটেন করে আনতে হয়। সো এই ব্যাপারে আমরা আমাদের সরকার প্রধান থেকে শুরু করে আমরা অত্যন্ত সচেতন আছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর 2 আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। রবিবার বিকেলে রংপুরের তারাগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমে আলাপকালে কথা জানান তিনি। আজহারুল ইসলাম আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি। আগামী সংসদ অধিবেশনে গণভোটের রায় নিয়ে ফয়সালা না হলে সংসদের ভেতরে বাইরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিএনপির বিরুদ্ধে বরাদ্দ বৈষম্যের অভিযোগ তুলে ফ্যাসিবাদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে আমলাদেরকে সতর্ক করেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। জামাত ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণকে সাথে আন্দোলন করে আমরা জনগণের দাবি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সেই হিসেবে আগ্রহী দলের ঐক্যের মাধ্যমে আমরা সারা দেশে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছি। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে আমাদের কর্মসূচি থাকবে। ঈদের পরে আমাদের কর্মসূচি আবার শুরু হবে। এরপরেও যদি সরকার টনক না নড়ে, তাহলে আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে আমরা জনগণকে সম্পৃক্ত করে সরকারকে আমাদের জনগণের দাবি আদায় মানতে বাধ্য করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে নাটোরের বিনোদন কেন্দ্রগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহরের কোলাহল ছেড়ে স্বস্তি খুঁজতে আনন্দে মেতে উঠেছে নানা বয়সী মানুষ। বুলবুল আহমেদের প্রতিবেদন। শিশুদের হাসি, তারুণ্যের উচ্ছ্বাস আর বড়দের অবসর কাটানোর আনন্দে প্রাণ ফিরে পেয়েছে নাটোরের বিনোদন কেন্দ্রগুলো। নগর জীবনের কোলাহল, ইটকাঠের বদ্ধ দেয়াল আর বাস্তবতার একঘেয়েমি পেছনে ফেলে স্বস্তির খোঁজে নানা বয়সী মানুষ ভিড় করছেন নাটোরের বিনোদন কেন্দ্রগুলোতে। উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি আর শিশু পার্কে আনন্দে মেতে উঠেছে সবাই। নাটোর রাজবাড়ি যেটা বঙ্গজল নামে পরিচিত, দূর দূরান্ত থেকে মানুষরা দেখতে আসে। দীঘাপতিয়া রাজবাড়িতে, উত্তরা গণভবনে প্রচুর লোকের সমাগম। ঈদ উদযাপন করতে আমাদের নাটোর শহরে এসেছে। শিশু পার্কে অনেক দেখার মতো অনেক কিছু আছে, ব্যতিক্রমধর্মী কিছু আছে যেগুলো খেলাধুলা করে ছোট ছোট কচি কাচার ছেলেমেয়েরা অনেক উদ্বুদ্ধ হচ্ছে। যান্ত্রিক জীবনে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। এই উৎসবই যেন বছর জুড়ে ক্লান্ত মানুষকে দেয় পারিবারিক আনন্দ আর প্রাণশক্তি। তাই বছর শেষে ঈদের অপেক্ষায় থাকে ছোট বড় সবাই। ঈদের ছুটি উপভোগ করা, দেশকে জানা, দেশের ঐতিহ্যকে জানা, দেশের শাসন ব্যবস্থায় আগে রাজারা কেমনভাবে চলেছে তাদের রুচিবোধ। অনেক সুন্দর সুন্দর পাখি দেখছি, অনেক ভালো লাগছে। আমাদের যদি পিছনে ইতিহাস নিয়ে আমরা না এগোই তাহলে আসলে আমরা এগোতে পারবো না। সেই ধারণার মতোই আমরা নিজেরা আসি, আমাদের বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে আসি। ঈদের দিন থেকেই জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই ভিড় আরো 2 দিন থাকবে বলছেন সংশ্লিষ্টরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। ঈদের ছুটিতে চায়ের রাজধানী মৌলভীবাজারে ভিড় করছেন পর্যটকরা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, এবার পর্যটকের ভিড় কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন পর্যটকরা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যেহেতু ঈদের একটা লম্বা ছুটি ছিল এবং ছুটি শেষ হয়ে গেছে আজকে, এবং গত 3 দিন বলা যেতে পারে প্রচণ্ড রোদ ছিল, খরা ছিল এবং ব্যবসা একটা গরম ছিল, ফলে পর্যটকরা আসলেও খুব একটা ছিলেন না। তবে গতকালকে অনেক পর্যটক নেমেছেন এবং অলরেডি আজকে সকাল থেকে স্বস্তি একটা বৃষ্টি হচ্ছে, তারপর পর্যটকের কমতি নেই, বলা যায় সকাল থেকেই শুরু হয়ে গেছে। এবং আমিও তো একটু জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পর্যটকরা নাস্তা করে তো বেরিয়ে যাচ্ছেন এবং তারা মূলত যে জিনিসটি তারা হচ্ছে বিভিন্ন লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, বিভিন্ন জায়গায় তারা যাবেন। এবং কিছু আমি 2জন পর্যটক পেয়েছি, তারা ঢাকা থেকে এসেছেন। আপনি যদি একটু আমি আপনার সাথে একটু কথা বলি, ঢাকা থেকে আসছেন, এই যে চায়ের রাজধানীতে কেমন লাগছে? কোনো সমস্যা না, এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেই প্রকৃতি দেখতে আসছি যে সবুজ, এর মধ্যে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি,
এটার যে অনুভূতি এটা আসলে বলে বোঝানো যাবে না, আল্লাহর রহমত। এই হঠাৎ গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা, আসলে খুব ভালো লাগে। মুন্নি, আপনি শুনছিলেন মূলত তারা যেটা বলছেন সেটি হচ্ছে যে একটি মানে স্বস্তির বৃষ্টি আছে, আবার প্রকৃতির সাথে যে নিপুণ যে প্রকৃতির যে সম্পর্ক সেটা দেখার জন্য মূলত তারা প্রকৃতির যে অপরূপ লীলা দেখার জন্য তারা মূলত এই জায়গায় এসছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গতকালকে পর্যন্ত লাউয়াচড়ায় প্রায় 4,000 উপরে পর্যটক লাউয়াচড়ায় গিয়েছেন এবং সবচেয়ে বেশি গিয়েছেন মাধবকুণ্ড জলপ্রপাতে প্রায় 11,500 পর্যটক। পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন চা বাগান সহ যেসব দর্শনীয় স্থান আছে, মাধবপুর লেক আছে, সব কিছু মিলিয়ে প্রায় 1,00,000 পর্যটক এই 2-3 দিন তারা ভ্রমণ করেছেন। এবং আজকে যেহেতু ঈদের ছুটি শেষ হয়ে গেছে, অফিস আদালত খুলেছে, ফলে কিছুটা ভাটা পড়েছে। আর হোটেল রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে হোটেল রিসোর্ট কর্তৃপক্ষ যে তাদের 60 থেকে 70% তারা গত 2 দিন তারা বুকিং পেয়েছেন। তো মোটামুটি তারা একটু স্বস্তি ফিল করেছেন, তবে তার আগে তারা খুব একটা বুকিং ছিল না। মুন্নি, এই ছিল আমার কাছ থেকে মৌলভীবাজারের চায়ের রাজধানী থেকে পর্যটনের সর্বশেষ। আহমেদ ফারুক মিল্লাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন ঈদের ছুটিতে চায়ের রাজধানী মৌলভীবাজারে ভিড় করছেন পর্যটকরা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আহমেদ ফারুক মিল্লাদ যুক্ত ছিলেন। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর সাফারি পার্ক। ঈদের তৃতীয় দিন পার্কের প্রধান ফটক ও সাফারি পার্ক এলাকায় টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় হাজারো দর্শনার্থীকে। ঈদের ছুটিকে ঘিরে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে ভিড় করেছেন তারা। এতে সবার উপস্থিতিতে পুরো পার্ক জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পার্ক কর্তৃপক্ষ জানায় ঈদকে কেন্দ্র করে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু বা কাবাডির চর্চা অনেকটাই হারিয়ে গেছে। তবে সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মাদারীপুরের ছিলারচরে অনুষ্ঠিত হয়েছে জমজমাট হাডুডুর প্রতিযোগিতা। জাতীয় দলের খেলোয়াড় সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো দর্শক। মোহাম্মদ আরিফুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে এক মিলন মেলায় পরিণত হয়েছিল মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চৌধুরীহাট এলাকা। ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত দক্ষ খেলোয়াড়রা। তাদের মধ্যে ছিলেন জাতীয় দলের খেলোয়াড়রাও। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনেকে হারিয়ে গেছিল। ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আবার সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী একটা খেলা হাডুডু খেলা, এই খেলাটা অনেক ভালো লাগে দেখার জন্য, সবাই অনেক লোক হয়েছে আর কি জায়গায়। শুরুতেই আসছি, পুরো খেলায় উপভোগ করছি, অনেক ভালো লাগছে। আর কি বলবো, দর্শকদের এখনো মাঠে পুরো উচ্চ করা ভিড় লেগে গেছে। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে এলাকার লোকজনের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিকেলের পর থেকেই মাঠে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ। হাডুডু খেলা আমাদের একটা জাতীয় খেলা, এটা আমরা আশা করি প্রতি বছরই এর চেয়ে আরো ভালো কিছু আয়োজন করুক তারা, এর পাশাপাশি আরো কিছু আয়োজন করুক। এই খেলার মাধ্যমে এলাকা প্লাস সর্বস্তরের মানুষের, কিশোরদের অপরাধ প্রবণতা কমে যাবে। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়ে একতা কিং 2-1 সেটে জয় তুলে নেয় চৌধুরীহাট প্রবাসী রাইডার্সের বিপক্ষে। গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, এই হাডুডু খেলা গ্রাম থেকে হারিয়ে গিয়েছিল, সেই হাডুডু খেলা আমরা ফিরতে চেয়েছি। এই হাডুডু খেলাটি আজকে ছিলারচরে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের তরুণ সমাজ ক্রীড়া আমোদী হয়ে উঠবে, ক্রীড়া প্রেমী হবে এবং সমাজের বিভিন্ন স্তরের অপকর্ম থেকে তারা নিজেদেরকে ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং তরুণদের খেলামুখী করতে এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে সব জায়গায়। আল ইমরান, ৭১। দর্শক, চলছে দেশ চোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।